দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দেব, ঢাকায় শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মত ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের, এবং বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই সন্ত্রাসবাদ দমন নিয়ে যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে। এবং যেখানে যে যৌথ বিবৃতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর বলে ইতিমধ্যেই উল্লেখও করা হয়েছে। আমেরিকার সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেখানে যে বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সন্ত্রাসবাদ নিয়েও বিবৃতি দেওয়া হয়েছে, যদিও সেই বিবৃতি বিভ্রান্তিকর বলে উল্লেখও করা হয়েছে, মূলত ঢাকার শাসন ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি মত প্রকাশ করেছেন? দেখো, ডোনাল্ড ট্রাম্প আজকে যা বলেছেন তাকে 180 ডিগ্রি অবস্থান পরিবর্তন ছাড়া আর কিছু বলে অভিহিত করা যায় না। কেননা ডোনাল্ড ট্রাম্প এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে, নির্বাচিত হয়ে শপথ নেবার আগে একাধিকবার বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির জন্য জো বাইডেন প্রশাসনই দায়ী। জো বাইডেন প্রশাসনই এইভাবে সে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং সেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, এবং তিনি যখন প্রেসিডেন্ট হবেন তখন তিনি বাংলাদেশের পরিস্থিতি একদম সিধে করে দেবেন। এই রকমভাবে তিনি বারবার অবস্থান নিয়েছিলেন এর আগে। কিন্তু গতকাল এবং আজ যে সফর চলছে নরেন্দ্র মোদীর মার্কিন সফর, সেখানে আলোচনার পরে যখন যৌথ সাংবাদিক সম্মেলনে দুই নেতা এসে বসেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে থাকেন যে বাংলাদেশের পরিস্থিতির জন্য আমেরিকান ডিপ স্টেট দায়ী নয়। অর্থাৎ আমেরিকার কিছু লোক, তারা ক্ষমতাশালী লোক, তারাই যে বাংলাদেশে এমন ঘটনাটি ঘটিয়েছে, সেটা আগে যেটা বারবার তিনি বলছিলেন সেখান থেকে পুরো ঘুরে গিয়ে তিনি বলেন আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশের ঘটনার জন্য দায়ী নয়। তারপরে তিনি এর সঙ্গে আরও যোগ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নিয়ে ভাবছেন। এরপরে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে ভাবছেন। এই শত শত বছরটায় গুরুত্ব দেবেন না, কেননা ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কিন্তু তিনি এটা বলেছেন যে শত শত বছর ধরে মোদী নাকি বাংলাদেশ নিয়ে ভাবছেন, এবং বাংলাদেশের সব ব্যাপারটা আমি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে দিলাম। এই কথা ট্রাম্প বলে বাংলাদেশটাকে নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলেন। এটার থেকে স্পষ্ট যে আগে ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা ভাবছিলেন তার থেকে পুরো সরে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন সরে এসেছেন? সেটা কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হয়ে যাওয়ার ফলশ্রুতিতে, যেহেতু পাকিস্তানকে খুব ঘনিষ্ঠ বন্ধু দেশ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাই? নাকি চীনের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হওয়া, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ খুঁজছেন ট্রাম্প? যেহেতু চীনকে ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী বা শত্রু বলেই মনে করে, তাহলে কি শত্রুর শত্রু আমার বন্ধু, এই চাণক্য নীতি কাজে লাগিয়ে বা চীনের শত্রু বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন মোদি, এবং তার জন্য ইউনূসের অসাংবিধানিক প্রশাসন সংখ্যালঘু হিন্দুদের ওপর যে প্রবল অত্যাচার করছে তার দিকে কি চোখ বুজে থাকবেন ডোনাল্ড ট্রাম্প? এই সব প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে আজকে বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর। হ্যাঁ, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকের পরেই নরেন্দ্র মোদীকে স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর কোনোভাবেই আমেরিকার হাত নেই, কোনো রকম ভাবে আমেরিকা হস্তক্ষেপ করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে, এমনটাই জানানো হয়েছে। আমি আশিসদার কাছে আরো একবার আসবো।
আশিস দা, আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা, যে বৈঠক হয়েছে, সেই বৈঠক সদর্থক এমনটাই বলা হচ্ছে। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর সেক্ষেত্রে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে অনেকেই দাবি করেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমেরিকার হাত রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না। দেখুন, স্পষ্ট করে বলা ভালো, দুজন বিশ্ব নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন বাংলাদেশের ঘটনার জন্য। তার মধ্যে একজন ট্রাম্প, যে কথা আমি একটু আগে বললাম। আমাদের এখানে মনে রাখতে হবে যে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিনের মাথায় শেখ হাসিনা একটি বিবৃতি দেন। সেই বিবৃতিতে তিনি বলেছিলেন যে বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে থাকা সেন্ট মার্টিন দ্বীপের অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে তারা সামরিক ঘাঁটি বানাবে, কিন্তু বাংলাদেশ সরকার সে অনুমতি দেয়নি বলেই সেই রাগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এই ঘটনাটি ঘটিয়েছে। এটা কে বলেছিলেন? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। সুতরাং দুই বিশ্ব নেতার কথার মধ্যে একটা তখন একই ধরনের ভাইব বা একই ধরনের মনোভাব দেখা গিয়েছিল। হঠাৎ আজকে ট্রাম্প সেই আগের অবস্থান পরিবর্তন করে বলে দেন যে বাংলাদেশের এই পালাবদল, বাংলাদেশের এই নানা রকম অপরাধমূলক কাজ যা বাংলাদেশে হচ্ছে, হিন্দুদের ওপরে, সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের সমস্ত নেতাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই যে ঘটনা ঘটছে, এই ব্যাপারে ট্রাম্প বা মার্কিন ডিপ স্টেট কিছু করেনি এবং ট্রাম্পের কোনো দায়িত্ব নেই, যা দেখবে প্রধানমন্ত্রী মোদি দেখবে, এই বলে নিজের কাঁধ থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্যই এই খবরে যেরকম আমরা রয়েছি, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার সদর্থক এমনটাই জানা গিয়েছে এবং দুই রাষ্ট্রের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়েও কিন্তু সওয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সদর্থক এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস এবং যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে এবং সম্ভাব্য শুল্ক ছাড় নিয়েও আলোচনার প্রস্তাব। দুই রাষ্ট্রের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে সওয়াল ট্রাম্পের। এ নিয়ে যাব আশিস দা, এ বিষয়ে ট্রাম্পের তরফে ঠিক কি বলা হচ্ছে, কি বিবৃতি দেওয়া হয়েছে? দেখো, 13 তারিখে ডেট লাইনে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, সেটা আজ 14 তারিখে কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে। সেই একটা খুব লম্বা যৌথ বিবৃতি, বিরাট বড় যৌথ বিবৃতি। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুই দেশের সামরিক সহযোগিতায়। ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স ইনিশিয়েটিভ নাম দিয়ে সামরিক সহযোগিতার কথা অনুচ্ছেদের পর অনুচ্ছেদ ধরে লেখা হয়েছে, কিন্তু সেই বিরাট বড় অনুচ্ছেদগুলো পড়বার পরে যে কথাটা মাথায় ঢুকে যায় সেটা হচ্ছে ধুরন্ধর রাষ্ট্রনেতার মতো ডোনাল্ড ট্রাম্প ভারতকে বেচার বহু জিনিস ভারতকে গছাবার ব্যবস্থা করেছেন। তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক বিমান, সামরিক পণ্যবাহী বিমান এবং সামরিক নানা সরঞ্জাম। এগুলোর কত দাম হবে, কত টাকার অ্যাকচুয়ালি চুক্তিটা হবে, সেটা আস্তে আস্তে প্রকাশিত হবে। কিন্তু সাধারণভাবে দেখে মনে হচ্ছে হাজার হাজার কোটি টাকার মার্কিন জিনিস বেচে দিয়েছেন ট্রাম্প এবং মোদি তা হাত পেতে কিনেও নিয়েছেন বা কিনতে রাজি হয়েছেন, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই যৌথ বিবৃতির থেকে। আদানি ইস্যুতে, কারণ আদানি ইস্যু আমরা দেখেছি মার্কিন মুলুক থেকে তোলা টাকায় ভারতের একাধিক জায়গায়, যে আমরা দেখেছিলাম আধিকারিকদের ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগ উঠেছিল আদানি এবং তার সংস্থার বিরুদ্ধে। আদানি ইস্যু নিয়ে কোনো রকম আলোচনা হয়নি মোদি ট্রাম্পের এই বৈঠকে, এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আদানি সহ কারো বিরুদ্ধেই অভিযোগ নেই আমাদের, এমনটাই বলেছেন মোদি। আর এই নিয়ে যাবো আশিসদার কাছে। আশিসদা, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ঠিক কি স্পষ্ট করেছেন? দেখুন, আমাদের একটা কথা আছে যে ভালো শব্দবন্ধ, ভালো কথাকে খারাপ কাজে সুন্দরভাবে লাগাতে পারেন সেই হচ্ছে আসল বাগ্মী। আজকে
আদানির ঘুষ নেবার অভিযোগ মার্কিন আদালতে প্রায় প্রমাণিত। মার্কিন আর্থিক সংস্থাগুলোর থেকে মিথ্যে কথা বলে টাকা ধার নিয়ে সেই টাকা ভারতে অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের কর্তা ব্যক্তিদের ঘুষ দিয়ে তার বিনিময়ে সোলার এনার্জি প্ল্যান্ট, সোলার এনার্জি প্রকল্প গড়বার বরাত পেয়েছিলেন আদানিরা। এই অভিযোগে মার্কিন আদালতে মামলা চলছে। এই ব্যাপারে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, মোদি স্পষ্টই বলেন বসুধৈব কুটুম্বকম। কত বড় কথা, দুনিয়ার সবাই আমাদের কুটুম্ব, সবাই আমাদের আত্মীয়। সেই ভালো কথাটা বলে তিনি বলেন কারুর বিরুদ্ধে আমার অভিযোগ নেই, অর্থাৎ আদানির বিরুদ্ধে আমার অভিযোগ নেই। তিনি বলেন ওটি একটি ব্যক্তিগত বিষয়, দুই নেতার বৈঠকে এরকম বিষয় আলোচনা হয় না। এর অর্থ কি? অর্থ হচ্ছে মার্কিন মাটিতে দাঁড়িয়ে আদানিকে ক্লিন চিট দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠালেন মার্কিন আদালতের দিকে যে তোমরা হয়তো মামলা করছো, কিন্তু আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেলাম যে আমার কোনো অভিযোগ নেই গৌতম আদানির বিরুদ্ধে। আমরা দেখলাম বিস্মিত কোটি কোটি ভারতবাসীর মুখের ভাষা জুগিয়েছেন রাহুল গান্ধী একটু আগে। তিনি বলেছেন যে তাকে রাহুল গান্ধী অর্থাৎ বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে তিনি বলেছেন যে রাহুল গান্ধী দেশে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, বিদেশে প্রশ্ন করলে উত্তর মেলে, ব্যক্তিগত বিষয়। আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টানলেন মোদিজি। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই নিয়ে আশিস দা আপনার কাছে যাব, যেখানে বিরোধী দলনেতা সেক্ষেত্রে তিনিও নিশানা করেছেন এবং যেখানে বলা হচ্ছে যে দেশে তিনি এই বিষয় নিয়ে নীরবতা বজায় থাকলেও বিদেশে তিনি বলছেন ব্যক্তিগত বিষয়। কোথাও গিয়ে এই সমগ্র বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। দেখো, রাহুল গান্ধী যা বলেছেন সেটা ভারতের কোটি কোটি নাগরিকের, কোটি কোটি ভারতবাসীর মনের কথাকে তিনি ভাষা দিয়েছেন। রাহুল গান্ধী বলেছেন দেশের মধ্যে প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় চুপ্পি বা নীরবতা, কোনো কথাই তিনি বলেন না। বিদেশের মাটিতে গিয়ে আদানিকে ক্লিন চিট দিয়ে এলেন মোদি। যদি নিজের বন্ধুকে জাতীয় সম্পদ সমস্ত তুলে দেওয়াই আজকে ভারতের নীতি হয়, তাহলে ভারতে তো অবাধে লুটপাট এবং ঘুষের রাজত্বই চলবে। এই কথা বলে রাহুল গান্ধী কিন্তু পর্দা ফাঁস করে দিয়েছেন মোদির যে বসুধৈব কুটুম্বকমের মতো ভালো বুলি আওড়ানোর পর্দা ফাঁস করে দিলেন রাহুল গান্ধী, এবং বিরোধী নেতা হিসেবে তিনি ঠিক কাজই করেছেন বলে অনেকেই মনে করেন। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এবং এই যে বৈঠক হয়েছে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনা, সেই আলোচনা সদর্থক হয়েছে। তবে বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে, বাংলাদেশ প্রসঙ্গ যেরকম উঠে এসেছে, অন্যদিকে আদানি ইস্যু নিয়ে কিন্তু নীরবতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী, এবং যা দিয়ে ইতিমধ্যেই নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে বিরোধীরা, যেখানে মন্তব্য করেছেন দেশে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, অন্যদিকে বিদেশে প্রশ্ন করলে উত্তর মেলে, ব্যক্তিগত বিষয়। আর এবার যে খবরে নজর রাখবো, রাজ্য সফরে বিজেপি নেতাদের এড়িয়ে গেলেন সংঘ প্রধান মোহন ভাগবত। শীর্ষ রাজ্য নেতাদের কারো সঙ্গেই কথা হয়নি ভাগবতের। বিভিন্ন সংগঠনের সঙ্গে কলকাতায় সমন্বয় বৈঠক করেন সংঘ প্রধান। এক না হলে রাজ্যে রাজনৈতিক বদল হবে না, এমনটাই বৈঠকে বলেছেন মোহন ভাগবত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, আমরা গত কয়েক মাস ধরেই দেখছি যে বিজেপির অন্দরে বিভিন্ন সময় যে কোন্দল, কখনো বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে, কখনো মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে কোন্দল কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। সংঘ প্রধান তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বকে এড়িয়ে গেলেন, ঠিক কোন জায়গা থেকে এই এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত, কি অবস্থানটা? দেখো, প্রথমেই বলি যে মোহন ভাগবত 10 দিনের সফরে রাজ্যে এসেছেন, এবং এই ধরনের রাজ্যে একজন সংঘ প্রধানের
এর আগে কোনো দিন হয়নি, টানা এতদিন থাকার ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্ব ভেবেছিল যে তাদের সঙ্গেও হয়তো সংঘপ্রধান দেখা করবেন। ঠিক কলকাতায় বসে রইলেন 6 দিন, তিনি আজকে বর্ধমানে চলে গেছেন। কলকাতায় বসে রইলে 6 দিন, এই 6 দিনের মধ্যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ কারোর সাথেই তিনি দেখা করলেন না। কেউ বলতে পারেন পরে দেখা করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কলকাতায় বসে বিজেপি অফিস থেকে সঙ্গের অফিস কিন্তু খুব বেশি দূরে নয়, অল্প একটু দূরে, দেখা করলেন না। কেন দেখা করলেন না? সম্ভবত সমন্বয় বৈঠকে তিনি তার উল্লেখ করেছেন। বিজেপির যিনি আছেন সঙ্গ থেকে বিজেপির দপ্তরে, যিনি সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক, তারা সংঘের সেই সমন্বয় বৈঠকে গেছিলেন। একটাই কথা বলেছেন যে ঐক্যবদ্ধ না হলে রাজনৈতিক পালাবদল সম্ভব না। সেক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন মহারাষ্ট্রের, সেক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন হরিয়ানার, সেক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন সাম্প্রতিক দিল্লির ঘটনায়। এই এক করার জন্যই কিন্তু এই 10 দিন টানা বসে আছেন। 26-এর বিধানসভার ঠিক 1 বছর আগে এই রাজ্যে সফর করছেন সংঘপ্রধান, কিন্তু রাজ্য নেতারা সঙ্গে তিনি কেন গেলেন না? 1-to-1 সাধারণত আসলে 1-to-1 তিনি দেখা করেন, কিন্তু এবার গেলেন না। এই নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এবং অবশ্যই যেটা জানা যাচ্ছে যে তিনি কিছুটা বিরক্ত এই বর্তমান বিজেপির ওপর, রাজ্যের বিজেপির ওপর। এত দলীয় কোন্দল, এত একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে, কার্যত এই সব ভেবেই সংঘপ্রধান বিষয়টা এড়িয়ে গেলেন। কলকাতায় থেকেও তিনি দেখা করলেন না। এটা নিঃসন্দেহে বিজেপির মতন এই রাজ্যের প্রধান বিরোধী দলের যারা মুখ, তাদের কাছে নিঃসন্দেহে এটা একটা অ্যালার্মিং তো বটেই, অবশ্যই হতাশাও বটে। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। জন রায় ছিলেন আমাদের সঙ্গে। বর্ধমানের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভা আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে বর্ধমানে রয়েছেন মোহন ভাগবত। তবে কলকাতায় থাকাকালীন তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কোনো রকম কোনো বৈঠক করেননি, কোনো রকম কোনো কথাও হয়নি মোহন ভাগবতের। এবং সেই জায়গা থেকে যেমনটা জানা যাচ্ছে যে বঙ্গ বিজেপির অন্তরে যেভাবে কোন্দল, বিভিন্ন সময় মণ্ডল সভাপতি নির্বাচন থেকে বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে যেভাবে অশান্তি, যেভাবে কোন্দল তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে কি বঙ্গ বিজেপি নেতৃত্বকে এড়িয়ে গেলেন মোহন ভাগবত, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভার অনুমতি দিল হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সংগঠকদের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শব্দবিধি মেনে সভা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং যেখানে আপনাদের জানিয়ে রাখবো, মোহন ভাগবতের যে সভা, সেই সভার অনুমতি এবার দিয়েছে হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন রকম যাতে অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সংগঠকদের, এমনটাই নির্দেশ আদালতের তরফে। এবং শব্দবিধি মেনে সভা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই বিষয়ে কিন্তু নজর রাখার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফে। বঙ্গ সফরে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 11 দিনের সফরে রয়েছেন আরএসএস প্রধান এবং এই প্রথম কোনো সংঘ প্রধানের এতদিনের রাজ্য সফর। এই সফরে কলকাতা এবং বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বর্ধমানে মোহন ভাগবতের সভা হবে ন্যূনতম শব্দে, এমনটাই কিন্তু শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষেই এই সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 16ই ফেব্রুয়ারি এই সভা হবে বর্ধমানে। নজর রাখবো অন্যান্য খবরে। গরিবের সাহায্যে তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান সুপ্রিম কোর্টের। অর্থের কথা না ভেবে আইনি পরিষেবা এবং গুরুত্বের জোর সুপ্রিম কোর্টের। মামলাকারীদের সাহায্য করা আইনজীবীর কর্তব্য, এমনটাই মত শীর্ষ আদালতের। একটি মামলার সূত্রে অভিমত দেশের শীর্ষ আদালতের। গরিবের সাহায্যে তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান সুপ্রিম কোর্টের। অর্থের কথা না ভেবে আইনি পরিষেবায় গুরুত্বে জোর সুপ্রিম কোর্টের। পাশাপাশি মামলাকারীকেও সাহায্য করা আইনজীবীর কর্তব্য, এমনটাই মত প্রকাশ শীর্ষ আদালতে। একটি মামলার সূত্রে অভিমত দেশের শীর্ষ আদালতে।
গরিবের সাহায্যে তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান। একটি মামলার সূত্রে অভিমত শীর্ষ আদালতের, অর্থের কথা না ভেবে এগিয়ে আসার অভিমত দিয়েছে শীর্ষ আদালত। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পল্লবদা, এই বিষয়ে সুপ্রিম কোর্টের কি অভিমত, কি নির্দেশ? পল্লবদা, শোনা যাচ্ছে ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এহেন অভিমত? দেখো, একটি সংস্থার সঙ্গে এক ব্যক্তির আর্থিক পাওনা সংক্রান্ত একটা মামলা। সেখানেতে সেই যে ব্যক্তি নিজে সেই মামলার শুনানিটা চালাতে গিয়ে সমস্যায় আসেন দেখে আদালত একজন আইনজীবীকে দায়িত্ব দেয়। সেই আদালত বান্ধব প্রায় 2 বছর ধরে প্রায় 14টা শুনানি করার পর কিন্তু আদালত নির্দেশ দেয় যে ওই ব্যক্তি অর্থাৎ মামলাকারী সংস্থাটি থেকে 20 লক্ষ টাকা পাবেন। অন্যদিকে সেই আইনজীবী এই এতদিন সার্ভিস দেওয়া সত্ত্বেও কিন্তু মামলাকারীর থেকে কোনো টাকা নেননি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর আচরণকে অত্যন্ত কি বলে উল্লেখযোগ্য বলে উল্লেখ করে যেটা জানিয়েছে যে কোনো মানুষকে এভাবে সাহায্য করার মধ্যে দিয়ে যে আনন্দ, যে তৃপ্তি মেলে, সেটা কিন্তু একটা অন্যরকম বিষয়। সুতরাং তরুণ আইনজীবীরা যদি এরকম সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে শুধুমাত্র বড় লোকদের জন্য সেই ধারণাটা কিন্তু ভাঙতে পারে। এটাই সুপ্রিম কোর্টের মত আর কি। হ্যাঁ, বাচ্চাটি ধন্যবাদ জানাবো পল্লবদা। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গত 9 ফেব্রুয়ারি বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পরেই গতকাল অর্থাৎ 13 ফেব্রুয়ারি জারি রাষ্ট্রপতি শাসন। তবে মুখ্যমন্ত্রীর পদ হিসেবে কাকে বেছে নিচ্ছে বঙ্গ বিজেপি তা এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির তরফে জানানো হয়নি। আর এই নিয়েই এখনো পর্যন্ত কি বলছেন মণিপুর নিয়ে এখনো পর্যন্ত কি বলছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং বিজেপি নেতা সম্বিত পাত্র, শোনাবো। इट इज सस्पेंडेड एनिमेशन। ग्रह भंग नहीं हुआ है, ये सस्पेंडेड एनिमेशन है। People died, 60,000 families got displaced, crores of property, places of worship, were damaged, got burnt. This is the direct consequence of the politics of polarization and the divisive politics, the ideology of the RSS and the BJP particularly. And the Congress party has been demanding since the 3rd of May 2023. The Chief Minister must resign. There must be President's rule. So finally, the Chief Minister resigned and there is President's rule. But our biggest demand is still there. The Prime Minister, who's travelled all over the world, Vishwa Guru, Vishwa Bandhu, all sorts of, in colourful attires, is going to different countries. He goes to different states, but he has not had the time or the inclination to go to Manipur. I am told on the 23rd or 24th of this month he is in Guwahati. So we hope that he takes half an hour to fly to Imphal and spend a day or two to begin the process of reconciliation. People of Manipur are asking this question. Why is the Prime Minister deliberately ignoring and insulting the people of Manipur in this way? মণিপুর নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া, শোনাবো। এই মাস ধরে মণিপুর উত্তর পূর্বের এই গুরুত্বপূর্ণ রাজ্যে অশান্তি চলছিল। বিজেপি সেই অশান্তিকে সামলাতে পারছিল না
যখন বীরেন সিং পদত্যাগ করলেন তখন বিজেপি ভেবেছিল যে তার কোনো উত্তরসূরি খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেটাও বিজেপি খুঁজে পেতে পারে না, যেটা কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জন্য বড় ব্যর্থতা। এনডিএর 47 জন বিধায়ক ছিল, তার মধ্যে 32 জন বিধায়ক ছিল শুধু বিজেপি। তা সত্ত্বেও তারা বীরেন সিং এর কোনো উত্তরাধিকারী খুঁজে পায়নি। এই যে খুঁজে পায়নি তার কারণ গত 23 মাসের জাতি দাঙ্গা বিজেপি বিধায়কদের অর্থাৎ মেইতেই এবং কুকি বিধায়কদের এমন ভাবে বিভক্ত করে দিয়েছিল যে তারা যৌথভাবে কোনো নেতা খুঁজতে পারেন। এবার সমস্যা হচ্ছে আমাদের সংবিধানের 174-এর ধারা অনুযায়ী যদি কোনো বিধানসভা একবার বসার পর তার 6 মাসের মধ্যে আবার সেটা না ডাকা হয় তাহলে সেটা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। সেই অনুযায়ী রাজ্যপাল অজয় ভাল্লা বিধানসভার অধিবেশনও ডেকে দিয়েছিলেন, কিন্তু এর মধ্যে বীরেন সিং পদত্যাগ করে দিয়েছেন, নতুন কোনো উত্তরসূরি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল যে বিজেপির পক্ষে বিধানসভার অধিবেশনও ফেস করা সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার তড়িঘড়ি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়ার পরই সন্ধ্যেবেলায় সেই জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এবার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির পরে কি শান্তি ফিরবে? সমস্যা হচ্ছে যে মণিপুর একটা সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, মণিপুরের একেবারে গা লাগোয়া মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। সেই গৃহযুদ্ধে বিভিন্ন বাহিনী ক্রমশ ক্ষমতা দখল করে নিচ্ছে, ফলে মণিপুরের শান্তি ফেরানোটা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর কাছে বড় চ্যালেঞ্জ। নজর রাখবো অন্যান্য খবরে। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএসএফ। কোচবিহারের দিনহাটার নারায়ণগঞ্জে সীমান্তের ঘটনা। সীমান্ত পার করে ভারতে ঢুকতে গেলেই বাংলাদেশিদের বাধা, আর বাধা দিলেই সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। আহত হয়েছেন অন্তত 5 জন বিএসএফ জওয়ান। এলাকায় টহল পুলিশের। কোচবিহারের দিনহাটা সীমান্তের ঘটনা। সীমান্ত পার করে ভারতে ঢুকতে গেলে বাংলাদেশিদের বাধা দিলেই সংঘর্ষ। আহত অন্তত 5 জন বিএসএফ জওয়ান। এলাকায় টহলদারি পুলিশের। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএসএফ। রবিউল হোসেন রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, সীমান্তে বাংলাদেশিদের ঢোকার বাধা দেওয়ার ক্ষেত্রে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ বিকেল আনুমানিক 1টা থেকে 2টা নাগাদ দিনহাটা 1 নং ব্লকের নারায়ণগঞ্জ যে এলাকা রয়েছে সেই এলাকায় বিএসএফ এর ভারত বাংলাদেশ বর্ডার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের 3 নম্বর গেট, সেই গেটে কর্তব্যরত 3 নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা দেখতে পায় যে সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশি চোরাচালানকারীরা। আর ঠিক সেই সময় কিন্তু কর্তব্যরত বিএসএফ যারা জওয়ান ছিলেন তারা কিন্তু সেই বাংলাদেশি চোরাচালানকারী বাধা দেওয়ার চেষ্টা করলে সেই বাংলাদেশি পাচারকারী অর্থাৎ দুষ্কৃতীরা কিন্তু বিএসএফ এর উপর চড়া হয় এবং তারা কিন্তু একেবারেই বহু সংখ্যক একসাথে দুষ্কৃতী জড়ো হয়ে তারা কিন্তু বিএসএফ কে ঘিরে ধরে এবং যার সূত্র মারফত আমরা জানতে পারছি এই ঘটনায় কিন্তু একাধিক বিএসএফ জওয়ান তারা কিন্তু আহত হয়েছেন। যদিও আহতের বিষয়ে কিন্তু এখনো বিএসএফ এর তরফ থেকে কোনো রকম প্রেস রিলিজ করা হয়নি বা বিএসএফ এর তরফ থেকে কোনো রকম মুখ খোলেনি। তবে এলাকাবাসীদের সূত্র মারফত আমরা জানতে পারছি দুপুর 2টা নাগাদ আচমকা এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে মুহূর্তের মধ্যে কিন্তু সীমান্ত একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তের দুই পারে দুই দেশের নাগরিকরা তারা কিন্তু একেবারে সাথ দিয়ে দাঁড়িয়ে থাকে এবং সীমান্তে বিএসএফ আরো টহলদারি বাড়ায়। ইতিমধ্যে কিন্তু যে এলাকায় অর্থাৎ যে 3 নম্বর গেটে ঘটনাটি ঘটেছে সেই 3 নম্বর গেট এবং তার সংলগ্ন এলাকায় বিএসএফ এর তরফ থেকে কিন্তু আরো টহলদারি জোরালো করা হয়েছে এবং অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু দিনহাটা থানার পুলিশ এবং বিশেষ করে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক তিনিও কিন্তু এলাকায় টহল দিয়ে গেছেন এবং এলাকায় বিশৃঙ্খলা যেন না হয় তার জন্য কিন্তু এলাকায় যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে কিন্তু সীমান্তেও কিন্তু যথেষ্ট রকম বিএসএফ এর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু একেবারেই বিএসএফ যখন বাংলাদেশি চোরাচালানকারীদের অর্থাৎ দুষ্কৃতীদের আটকাতে গিয়েছিল ভারতীয় মূল ভূখণ্ডে প্রবেশের মুখে, ঠিক সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ঘটনায় একাধিক বিএসএফ আহত হয়েছেন বলে এমনটি আমরা সূত্রের উপর জানতে পারছি। ধন্যবাদ রবিউল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক আগামী রবিবার। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি টাকা। বরাদ্দ হতেই তৎপর জেলা প্রশাসন। সত্যি ভীষণ ভালো লাগে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য।
আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, মানে কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবাই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দফায় দফায় বৈঠক। ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য বাজেটে সরকার বরাদ্দ করেছে 500 কোটি। বরাদ্দ ঘোষণা হতেই জেলা প্রশাসনে শুরু জোর তৎপরতা। ঘাটাল ও দাসপুরে দফায় দফায় প্রশাসনিক বৈঠক। প্রস্তাবিত যে কাজগুলি হবে প্রথমে সেটা আলোচনা হয়েছে। কাঁকি নদীর 16টোপা পুরনো খাল এবং সংস্কার করা হবে 31.50 কিলোমিটার নদীর। 5টি স্লুইস গেট গোবিন্দপুর, কাটান স্লুইস, রানীচক স্লুইস, কুমারচক স্লুইস, জোতকানো রমগড় এবং কৈজুরি স্লুইস তার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হচ্ছে। সেই কাজ অলরেডি শুরু হয়েছে এবং পৌর এলাকায় 2টি পাম্প হাউস হবে, তার জায়গা দেখা হয়ে গেছে, ডিপিআর তৈরি হয়ে গেছে, সব কাজ প্রায় শুরু হওয়ার দিকে। এবং 3.5 কিলোমিটার দীর্ঘ সার্কিট বাদে রিটেনিং ওয়াল তৈরি হবে শিলাপতি নদীর উপরে। প্রতিবার বন্যার জলে ভাসে ঘাটাল। 2014 সালে ঘাটালের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই জল জর্জরিত ঘাটাল নিয়ে মুখ খুলেছিলেন দেব। ভোট প্রচারে এবং ভোট প্রচারের বাইরে কেন্দ্রের উদাসীনতার কথা তুলে ধরেছেন বারবার। গত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দাঁড়ানোর আগে রাজ্য সরকারের কাছ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আদায় করেছিলেন অভিনেতা সাংসদ। সেই কথাই রাখল রাজ্য সরকার। 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করল সরকার। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। তাতে খরচ হয়েছে 340 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। আগামী রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দেবের। কোন পথে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হবে, কি কি বাধা আসতে পারে, তারই বা সমাধানকেই নানা বিষয়ে আলোকপাত করা হবে সেই বৈঠকে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রকল্পের 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আশায় বুক বেঁধেছেন মালদার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাড়ি, ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার গঙ্গা ভাঙন রোধে প্রশাসনে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। এবার রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আশায় বুক বেঁধেছেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কোনো রকম ব্যবস্থা না নেয় তো প্রতি বছর গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে। এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে, আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে। দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন, অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক। গঙ্গা ভাঙন রোধে বরাদ্দ ঘোষণার পর শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য, সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে। কিন্তু কাজের যে সার্টিফিকেট, নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা, বিশেষ করে মালদার কথা বলবো আমি, যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি। লোক দেখানো আইওয়াস করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অন্য জায়গা ঘেরাও করা হয়েছে। এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না, এটা সম্পূর্ণ একটা আইওয়াস ব্যাপার। ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না, আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে। তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে, যে নিজস্ব তহবিল থেকে, সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে, সবই তো কেন্দ্র সরকারের কাছে। আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুন। মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন। নদী পাড়ের বাসিন্দাদের ভাঙন আতঙ্কে দিন কাটে। এবার নদী বন্ধন প্রকল্প কতটা সুরক্ষা দেয় সেটাই দেখার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।